ইন্ট্রোডাকশন টু সাইবার সিকিউরিটি কোর্সে আপনাদেরকে স্বাগতম। আজকে লেসন লিনাক্সের বেসিক কমান্ডসের আজকে পার্ট দ্বিতীয়। আগের পার্টে আমরা কী কী শিখেছিলাম? আগের পার্টে আমরা 12টি কমান্ড শিখেছিলাম, ডেট, ক্যাল, আইডি, মেক ডাইরেক্টরি, কীভাবে ফোল্ডার বা ফাইল মুভ করতে হবে, কপি করতে হবে, এগুলো শিখেছিলাম। আজকে হচ্ছে পার্ট টুতে আমরা কী কী শিখবো? পার্ট টুতে আমরা এই 12টি কমান্ড সম্পর্কে দেখবো। অলরেডি আমরা পিডাব্লিউটি কমান্ডটা দেখে ফেলেছি। তো আমরা আমাদের টার্মিনালে চলে যাচ্ছি। আমরা যদি আমাদের টার্মিনাল ওপেন করি এবং আমরা এখন আছি ফাইলের ভিতরে, আমরা যদি এখন পিডাব্লিউডি লিখে এন্টার প্রেস করি তাহলে আমরা কী দেখতে পাচ্ছি আমাদের যে কারেন্ট ডাইরেক্টরিতে আমরা অবস্থান করছি সেই কারেন্ট ডাইরেক্টরি আমরা দেখতে পাবো পিডাব্লিউডি কমান্ডের দিয়ে। তারপর ট্রি কমান্ডের মাধ্যমে কি ফাইলগুলো যেভাবে আসে স্ট্রাকচার আকারে এটি দেখা যাবে। তারপর হচ্ছে ইউজার অ্যাড কমান্ড, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমরা যদি কোনো ইউজার অ্যাড করতে চাই, আমাদের যে সিস্টেম আছে আমাদের এই লিনাক্সে যদি আমরা কোনো ইউজারকে আমরা এটা মিনিমাইজ করে নিচ্ছি, আমরা ডেস্কটপে চলে আসলাম। আমরা চাচ্ছি যে আমরা কোনো ইউজারকে অ্যাড করব। আমরা যেমন উইন্ডোজে অনেক সময় গেস্ট ইউজার অ্যাড করে রাখি, যে আমাদের বাসায় কোনো গেস্ট আসলে এই ইউজারটি ব্যবহার করবে। তো আমরা যদি এখানে কোনো ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের কী উচিত? আমরা বলে দিলাম, প্রথম বললাম যে সুডো তুমি এখন কী করবা, একটা ইউজার অ্যাড করবা। তার জন্য একটা ইউজার অ্যাড করলা। তারপর হচ্ছে ইউজারটা কী নামে তৈরি করবা তুমি। তো তারপর আমরা নাম দিয়ে দিলাম, আমরা কী নামে চাচ্ছি, আমরা চাচ্ছি টেস্ট, আমরা এই নামে একটা ইউজার অ্যাড করতে চাচ্ছি। তো আমরা যদি প্রেস এন্টার করি তো আমরা দেখতে পাচ্ছি যে টেস্ট নামে যেটা আছে সেটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমরা টেস্টের জন্য তো একটা পাসওয়ার্ড দিব, তাই না? তো আমরা যদি সুডো তারপরে +w দিলাম, দেওয়ার পরে আমাদের পাসওয়ার্ডটা সেট করতে যাচ্ছে। এখন আমরা পাসওয়ার্ডটা সেট করতে যাচ্ছি কোন ইউজারে, সেই ইউজারের নামটি আমরা লিখে দিব। আমরা লিখে দিলাম টেস্ট, দিয়ে যদি আমরা এন্টার চাপি তাহলে হচ্ছে নিউ পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম টেস্ট লিখে দিলাম, আমাদের নিউ পাসওয়ার্ড টেস্ট। তারপর হচ্ছে রিটাইপ টেস্ট, অর্থাৎ আমাদের নতুন একটা ইউজারে আমরা ক্রিয়েট করলাম, সেই ইউজার হচ্ছে টেস্ট এবং তার পাসওয়ার্ডও টেস্ট। এখন আমরা সেই ইউজারটা যদি ব্যবহার করতে চাই তখন আমরা কী করবো? এখন আমরা হেদায়েত ইউজারের মধ্যে আছি। এখন আমরা চাচ্ছি যে আমরা টেস্ট যে ইউজারটি ক্রিয়েট করেছি সেই ইউজারের ভিতরে আমরা যেতে যাচ্ছি। সেক্ষেত্রে আছে এখানে আরেকটা কমান্ড ছিল, সেটাও একবারে দেখা হয়ে যাচ্ছে, সু কমান্ড। তো আমরা বললাম সুডো তুমি এখন এটা সুইচ করবা, আমাদের ইউজারটি সুইচ করবা। তার জন্য কোথায়? এখন হেদায়েত থেকে তুমি হচ্ছে টেস্টে যাবা। তো আমরা যদি টেস্ট লিখে যদি এন্টার চাপি এতটুকু বাদ যাবে। আচ্ছা, শুধু এসইউ টেস্ট লিখে যখন আমরা ইন্টারপ্রেস করেছি তখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা টেস্টের যে ইউজার আছে সেই ইউজারের মধ্যে আমরা চলে এসেছি। আমরা সেটা কীভাবে দেখতে পারি? আমরা যদি হু এম আই লিখে দিই, যদি আমরা এন্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি আমরা কোথায় বা আমরা কে, আমরা হচ্ছে টেস্ট ইউজার। আমরা এখন টেস্ট ইউজার থেকে আমরা যদি আবার ব্যাক আসতে চাই, আমরা চাচ্ছি যে আবার হেদায়েত ইউজারের মধ্যে আমরা ব্যাক যেতে, তাহলে আমরা কী করবো? সুডো এসইউ, তারপর আমরা কী বলবো যে ইউজারের ভিতরে আমরা ব্যাক যেতে আছি সেই ইউজারের নাম লিখবো। লেখার পরে টেস্টের যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমরা দিচ্ছি TEST। আচ্ছা, এখানে বলছে টেস্ট ইজ নট ইন দিস সুডো অর্ডার ফাইল। এটা আমরা সুডো অর্ডার ফাইলে আমরা অ্যাড করিনি, অর্থাৎ তার অ্যাক্সেস নেই এটা করার জন্য। তো আমরা নর্মালি যদি এক্সিট প্রেস করি তো আমরা হচ্ছে আমাদের যে হেদায়েত ইউজার আছে সেখানে আমরা চলে আসছি। তারপর আমরা আরেকটি কাজ করতে পারি। আরেকটা যে কাজ আছে সেটা হচ্ছে আমরা ইউজার যেটা অ্যাড করছি সেটাকে শুধু ইউজারে অ্যাড করতে পারি, গ্রুপে অ্যাড করতে পারি, আর সেটা আমরা পরবর্তীতে বা কোর্সের ভিতরে দেখব। তো এখন আমরা যে ইউজারটা অ্যাড করলাম, টেস্ট ইউজার অ্যাড করলাম, সেটা আমরা রিমুভ করতে যাচ্ছি। তো রিমুভ করার জন্য কি আমরা সুডো বলে নিলাম, সুডো তুমি এখন ইউজার ডিলিট করবা। তো ইউজার ডিলিট কোনটা? টেস্ট যে ইউজার আছে সেই টেস্টকে তুমি ডিলিট করবা। তো এখন কিন্তু আমাদের টেস্ট ইউজার ডিলিট হয়ে গিয়েছে। আমরা সেটা কীভাবে চেক করবো? আমরা যেভাবে সুইচ করেছিলাম, আমরা যদি এখন সুইচ করতে চাই তো আমাদের এখন কি দেখাবে? আমরা দেখতে পাচ্ছি যে এই নামে কোনো ইউজার নেই, অর্থাৎ এটা আমরা ডিলিট করে ফেলেছি। তো ইউজার অ্যাডটা আমরা দেখে নিলাম।
এখন আমরা csmod যেটা আছে এটা দেখব, cat কমান্ড ন্যানো কমান্ড। আচ্ছা, আমরা ন্যানো কমান্ড এবং csmod কমান্ড একসাথে আমরা দেখে নিই। আমরা ন্যানো কমান্ড এর আগেও দেখেছি, কোনো ফাইল যদি আমরা ক্রিয়েট করতে চাই সেই জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা এখন কোথায় আছি? আমরা আছি এইটার ভিতরে। আচ্ছা, আমরা এখান থেকে ব্যাক আসতে চাচ্ছি, সেক্ষেত্রে সিডি স্পেস তারপর 2টা ডট লিখে এন্টার করলে আমরা এখন কোথায় আছি? আমরা এখন ডেস্কটপে আছি। তো ডেস্কটপে কী কী আছে? ফাইল আছে, ফাইল 2 আছে, ফাইল আছে, ফাইল 2 আছে। এখন আমরা কি দেখব? csmod এর কাজ দেখব এবং ন্যানোর কাজটাও আমরা একটু দেখে নিব। ন্যানো হচ্ছে একটা এডিটর, লিনাক্স সিস্টেমের একটা এডিটর। ভিম আছে, এই ধরনের এডিটর। ভিম দিয়েও আমরা কোনো টেক্সট এডিট করতে পারবো, ন্যানো দিয়ে আমরা কোনো টেক্সট এডিট করতে পারবো। তো এখন যদি আমরা এডিট করতে চাই, আমরা বললাম সুডো, তুমি কি করবা? ন্যানো। আমরা প্রথম হচ্ছে ন্যানো এডিটরকে বলছি ন্যানো। আমরা এই নাম দিয়ে একটা ফাইলও ক্রিয়েট করতে পারবো। আমরা যদি এখন বলি file3.txt, তুমি হচ্ছে .txt নামে একটা ফাইল ক্রিয়েট করবা। আচ্ছা, আমরা .txt না দিয়ে আমরা যদি .sh দিই, আমরা সাথে হচ্ছে ব্যাশ স্ক্রিপ্টের বেসিক আমরা একটু দেখে নিচ্ছি। ব্যাশ স্ক্রিপ্ট করতে গেলে আমাদের এক্সটেনশন আসবে .sh। তো আমরা file3.sh নামে একটা ফাইল ক্রিয়েট করছি। আমরা যদি এখন এন্টার চাপি, তো আমরা হচ্ছে ন্যানো এডিটরে চলে এসেছি। এখনও কিন্তু কোনো কিছু সেভ করিনি, আমরা কোনো কিছু লিখি নাই, সেজন্য এখানে কোনো ফাইল ক্রিয়েট হয়নি। তো csmod এর জন্য আমরা একটা সিম্পল ব্যাশ স্ক্রিপ্ট আমরা তৈরি করি। তো প্রথম ব্যাশ স্ক্রিপ্ট করার জন্য যেটা প্রথম যে হেডলাইন থাকে সেটা হচ্ছে shebang বলে। তো shebang করার জন্য কি? প্রথমে হচ্ছে হ্যাশ, তারপর হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন, তারপর হচ্ছে বিন ব্যাশ। এটা রান হবে কোথা থেকে? বিন ব্যাশ থেকে। তো আমরা বিন ব্যাশ লিখে দিলাম। তারপর আমরা কি করবো? এখন আমরা যে কোনো কমান্ড দিলে সেই প্রোগ্রামকে রান করতে পারবো। তো আমরা একটু আগে কি দেখেছি? আমরা ক্যালেন্ডার দেখেছি। তো আমরা ক্যালেন্ডারে ব্যবহার করলাম। তারপর আমরা ডেট ব্যবহার করতে দেখেছি, ডেট কমান্ড আমরা ব্যবহার করলাম। তারপর আমরা কি ব্যবহার করব? আমরা echo কমান্ডের কাজ করেছি, সেই echo কমান্ডটা আমরা এখানে আরেকবার দিয়ে দিলাম। আমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবো যে echo কমান্ড অ্যাকচুয়ালি কী করছে। তো echo দিয়ে আমরা যদি লিখে দিলাম ওয়েলকাম টু দ্য কোর্স, ওয়েলকাম টু দ্য কোর্স, ডাবল কোটেশন শেষ। তো echo কমান্ড কী করবে? শুধুমাত্র ওয়েলকাম টু দ্য কোর্স এটা প্রিন্ট আউট করবে। এবং এটা কখন প্রিন্ট করবে? প্রথম হচ্ছে ক্যালেন্ডার, এই কমান্ড এক্সিকিউট হবে, তারপর ডেট কমান্ড এক্সিকিউট হবে, তারপর echo কমান্ড এক্সিকিউট হবে। এখন যখন echo কমান্ড এক্সিকিউট হবে তখন কি হবে? আউটপুট শুধু এই স্ট্রিংটা আমরা দেখতে পারবো, ওয়েলকাম টু দ্য কোর্স। এখন যদি আমরা কন্ট্রোল, এটা আমাদের রিড করা হয়ে গেছে, আমরা এটা রাইট করে ফেলছি ন্যানো এডিটরে। আমরা এই যে যখন লিখে ফেললাম, এখন আমরা এটা সেভ করব কি করে? এখন যদি আমরা কন্ট্রোল প্রেস করে ও চাপি, তাহলে এই অবস্থায় আসলে এখন আমরা নাম কোনটা রাখতে যাচ্ছি? এখন আমরা নাম তো বলেছিলাম file3, তো আমরা ওই নামেই চাচ্ছি। তখন যদি আমরা ওই অবস্থায় এন্টার চাপি, তাহলে file3 নামে .sh নামে একটা ফাইল ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের ফাইল তো ক্রিয়েট করা হয়ে গেল, এখন আমরা তো আবার টার্মিনালে ব্যাক যেতে যাচ্ছি। তো টার্মিনালে এখন যদি আমরা ব্যাক যেতে চাই, তাহলে আমরা কি করব? কন্ট্রোল প্রেস করে এক্স চাপবো, তাহলে আমরা টার্মিনালে চলে আসলাম। এখন যদি আমরা ls চাপি, তো আমরা দেখতে পাচ্ছি কি ফাইল আছে, ফাইল 2 আছে, file3.sh, এই যে এই নামে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা যদি হচ্ছে ls-la দিই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যে ফাইলগুলো আছে এবং তার রিড এবং রাইট পারমিশনগুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে ফাইল যেটা আছে, এই ফাইলটি এর যে এটার কি পারমিশন আছে রুটের, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তারপর ফাইল 2 আছে, তারপর ফাইল 3। এখন হচ্ছে আমাদের মূল যে বিষয়টি ছিল ফাইল 3 নিয়ে csmod এর জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আর হচ্ছে রিড, ডাব্লুতে রাইট এবং এক্স, যেটা এক্স হচ্ছে এক্সিকিউট। তো ফাইল 3তে কিন্তু কোথাও এক্স নাই, অর্থাৎ এক্সিকিউট নাই, অর্থাৎ এই প্রোগ্রামটি আমরা এক্সিকিউট করতে পারবো না। এটা আমরা কি করতে পারবো? এটা আমরা রিড করতে পারবো এবং এটা আমরা রাইট করতে পারবো, অর্থাৎ রিড রাইট আছে কিন্তু এক্সিকিউট নাই। এখন আমরা চাচ্ছি যে এই ফাইল 3 এটা আমরা এক্সিকিউট করবো, যেহেতু আমরা এর ভিতরে কয়েকটা কমান্ড দিয়েছি, এই কমান্ডগুলো আমরা এক্সিকিউট করতে চাচ্ছি। এখন এক্সিকিউট আমরা করতে পারবো না। আমরা যদি এখন এক্সিকিউট করতে চাই, তো এক্সিকিউট করার জন্য আমাদের sh লিখে যদি আমরা ফাইল 3 প্রেস করি, আমাদের প্রোগ্রামটি এক্সিকিউট হচ্ছে। এখন মূল যেটা আমাদের ছিল সেটা হচ্ছে এখানে কিন্তু এক্স যে কমান্ডটা, অর্থাৎ এক্সিকিউট পারমিশন নেই। এখন আমরা এক্সিকিউট পারমিশন কীভাবে অ্যাড করব? তো সেটার জন্য আমাদের csmod এর ব্যবহার, sudo csmod, তারপর আমরা হচ্ছে কোনটা এক্সিকিউট পারমিশন দিতে যাচ্ছি, অর্থাৎ +x দিতে যাচ্ছি। তারপর আমরা যে ফাইলে দিতে যাচ্ছে সে ফাইলের নাম লিখলেই, নাম লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে এই পারমিশন হয়ে যাবে। এখন যদি আমরা দেখি
তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে +x আমরা অ্যাড করেছি সেটা চলে এসেছে, অর্থাৎ এক্সিকিউট পারমিশন চলে এসেছে। এখন যদি আমরা এটা রান করি, এখন ব্যাশ প্রোগ্রাম বা ব্যাশ স্ক্রিপ্ট বিভিন্নভাবে রান করা যায়। এটা আমরা sh দিয়েও রান করতে পারি, এটা আমরা ./ দিয়েও রান করতে পারি। তো আমরা sh দিয়ে যদি এখন ফাইল 3টি রান করতে চাই, তো এই যে প্রথমে হচ্ছে আমাদের যে ক্যালেন্ডার কমান্ড আমরা দিয়েছিলাম, ক্যালেন্ডার কমান্ড এক্সিকিউট হলো, তারপর হচ্ছে ডেট কমান্ড এক্সিকিউট হলো, তারপর তারপর একো কমান্ড যেটা আছে, যে স্ট্রিংটা, সেই স্ট্রিংটা আউটপুট আকারে চলে আসলো, অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ আমাদের কমান্ডগুলি কাজ করেছে। আমরা সিএস মডেল দেখলাম, ক্যাট ন্যানো কমান্ড দেখলাম, আমরা ক্যাট কমান্ডটি দেখে নিব। আচ্ছা, তো আমরা এখন এখানে আছে ফাইল.3, এখন আমরা টার্মিনালে আছি। এখন টার্মিনালের থেকে তো আমরা ক্যাট কমান্ড দিয়ে ফাইল কি দেখতে পারবো? এখন আমরা ক্যাট কমান্ডের সাহায্যে আমরা টার্মিনালেই কোনো প্রোগ্রামকে দেখতে পারবো, সেটা হচ্ছে পড়তে পারবো সহজ কথায়। আচ্ছা, আমরা ক্যাট কমান্ড সম্পর্কে জানছিলাম। ক্যাট কমান্ড হচ্ছে যে ফাইল আছে এটা কনক্যাটেনেট করে এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আউটপুট দেয়। অর্থাৎ এখন আমরা টার্মিনালে আছে, আমরা চাচ্ছি file3d.sh এখানে কি আছে, এখানে কি প্রোগ্রাম আছে বা এখানে কি টেক্সট আছে আমরা এটা দেখতে আছি। সেক্ষেত্রে আমরা যদি নর্মালি ক্যাট কমান্ড দিই, আমরা যদি file3 যদি আমরা বলে দিই যে file3-র ভিতরে কি কি আছে সেটা আমরা দেখতে যাচ্ছি, তো ক্যাট লিখে তারপর যে ফাইলটির নাম লিখে দিলাম, তারপর যদি আমরা এন্টার চাপি তাহলে ফাইলের ভিতরে আমরা কি লেখা আছে সেটা আমরা দেখতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম আমাদের যে শিব্যাং হেডার ছিল সেই হেডার দেখতে পাচ্ছি, তারপর আমাদের 3টা কমান্ড ছিল ক্যালেন্ডার, ডেট, একো, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের ক্যাট কমান্ডটা আমরা বুঝলাম। তারপর হচ্ছে ন্যানো কমান্ড আমরা দেখেছি, এসইউ দেখেছি, লোকেটটা আমরা দেখব। লোকেট সাধারণত কোনো ফাইল বা প্রোগ্রাম ফাইন্ড করার জন্য লাগে। তো আমরা এখন কোথায় আছি? আমরা আছি ডেস্কটপের ভিতরে। এখন যদি আমরা এখানে লোকেট ব্যবহার করি তো আমার কি হবে, আমরা কি আউটপুট পেতে পারি? লোকেট লিখে আমরা যদি বললাম যে file3.sh, এখন যদি আমরা এন্টার চাপি তাহলে আমরা কি পাবো? এখানে কোনো কিছু আসছে না, কারণ আমরা ডেস্কটপের ভিতরে আছি। আমরা যদি এখন একটা কাজ করি, আমরা ডেস্কটপের থেকে আমরা যদি সিটি ফাইলের ভিতরে যাই, আমরা তাহলে দেখি কি হয়। ls লিখলাম, তারপর যদি আমরা লোকেট কমান্ড প্রেস করলাম, আচ্ছা লোকেট, তারপর হচ্ছে আমরা আবার সেই একই file3 যেটা আমাদের ডেস্কটপে আছে, আমরা কি আউটপুট পাই? আমাদের কোনো কিছু আউটপুট আসে নাই। লোকেট কমান্ডের কাজ কি? কোনো ফাইল বা ফোল্ডার এটা লোকেট করা। আমরা যদি এর ম্যান পেজ দেখি, এটা হচ্ছে আমরা -i আর্গুমেন্ট ব্যবহার করতে পারি যদি বা আমাদের কোনো কিছু আমরা ভুলে গেছি বা হয়তো হতে পারে এই টাইপের একটা, ধরো আমরা প্রথমগুলো মনে আছে, আমাদের fi নাম ছিল, তারপরে কি কি আছে আমাদের মনে নাই, তো আমরা সেক্ষেত্রে আমরা স্টার সাইন ব্যবহার করতে পারবো, যেটা আমরা লোকেটে ব্যবহার করে থাকি। আচ্ছা, এখন আমরা যদি সুডোতে আমরা যদি দেখি লোকেট কমান্ড, তাহলে আমাদের কি হবে? আমরা একটু দেখি আউটপুটটা। file3.txt আমরা এটা যদি ফাইন্ড করতে চাই তো আমাদের কোনো আউটপুট আসে নাই। আমরা যদি ফাইন্ড কমান্ড দিই, আমরা যদি আবার সেই file3.txt আমরা যদি প্রেস করি তো এটাও নাই। এটা কি file3-র ভিতরে আছে? হ্যাঁ, file3-র ভিতরে আছে, কিন্তু ফাইন্ড কমান্ড কাজ করছে না। আমরা যদি সুডো লিখে যদি আমরা ফাইন্ড দিই, তারপর আমরা কি বললাম যে file3 যেটা আছে
টিএক্সটি সেটা তুমি ফাইন করো। এখন কি আসছে, এখনও বলছে ফাইন ফাইল 3.txt, নো সাচ ফাইল অর ডাইরেক্টরি, এই টাইপের কোনো ফাইল অর ডাইরেক্টরি নেই। আচ্ছা, আমরা তো ফাইল দেখতে পাচ্ছি। এখন আমরা যদি আরেকটু ব্যবহার করি যে আমরা ফাইলের জন্য ফাইলের ক্ষেত্রে নেম ব্যবহার করতে হয়, আমরা যদি নেম ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কি আউটপুট পেতে পারি সেটা আমরা একটু দেখি। আমরা বললাম যে সুডো, তুমি এখন কি করবা, ফাইন কমান্ডকে এক্সিকিউট করবা এবং তুমি আমাদেরকে কি খুঁজে দিবা, তুমি আমাদেরকে ড্যাশ নেম বলে দিলাম যে ফাইলের নেম আমরা দেবো ড্যাশ নেম, তারপর হচ্ছে তুমি ফাইলকে ব্যবহার করবা। এখন যদি আমরা এন্টার চাপি তাহলে আমরা দেখি আমাদের আউটপুট কি আসে। আমরা কন্ট্রোল কোনো একটা প্রোগ্রাম যখন রানিং থাকে তখন আমরা কন্ট্রোল জেড দিয়ে এটা স্টপ করতে পারবো। কন্ট্রোল জেড অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রাম এক্সিকিউট থেকে পজ করে দেয় এবং কন্ট্রোল সি সেটা হচ্ছে ওই অবস্থায় এটা টার্মিনেট করে দেয়, কন্ট্রোল সি, আর কন্ট্রোল জেড দিয়ে এটা স্টপ করে। আচ্ছা, আমরা এইটা কেটে দিচ্ছি। আচ্ছা, আমরা লোকেট কমান্ড এবং ফাইন্ড কমান্ড এগুলো আমরা আর একটু পরে দেখব, আমরা কোর্সের ভিতরে এটা করে নিব। এখন আমরা রেকর্ডিংটা শেষ করে ফেলি। তারপর হচ্ছে যে কমান্ড আছে এলএস এর সাথে আরও ডিটেলসে যে লেখার জন্য আমরা এলএস কমান্ড তো দেখেছি, আমরা এলএস এর সাথে এলএ দেখেছি। এখন আমরা এলএস এর সাথে এলএসএইচ যদি দেওয়া হয় তাহলে আমাদের কি আউটপুট আসতে পারে সেটা আমরা একটু দেখব। তার জন্য আমরা একটু ব্যাকে চলে আসলাম, আমরা ডেস্কটপে চলে আসলাম। এখন ডেস্কটপ থেকে যদি আমরা এলএস তারপর এলএসএইচ যদি আমরা এন্টার চাপি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এল এর মতোই আছে। হ্যাঁ, এলএস দিয়ে আমরা যে এলএ দিয়েছিলাম সে অনুযায়ী আছে, কিন্তু এখানে আমরা এক্সট্রা ইনফরমেশন কী ছিল, রিড রাইট এইগুলা, ঠিক আছে। তো অর্থাৎ কি এলএস দিয়ে আমরা শুধু সেগুলো শো করছি না, তার সাথে এলএসএইচ দিলে আরও এক্সট্রা কিছু আর্গুমেন্ট আমরা শো করতে পারছি। তারপর আমরা দেখব হিস্টোরি কমান্ডের কাজ। তো আমরা যদি এখন হিস্টোরি লিখে এন্টার চাপি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এতক্ষণ আমরা যে কমান্ডগুলি ব্যবহার করেছি সেই টার্মিনালে, সেটা আমার টার্মিনালগুলির হিস্টোরি আমরা দেখতে পাচ্ছি। এই যে আমরা একটু আগে ব্যবহার করেছি, তারপর ক্লিয়ার করেছি, এলএস করেছি, যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, হিস্টোরি দিয়ে আমরা হিস্টোরি দেখতে পারবো। তারপর হচ্ছে পিং কমান্ড নর্মালি কী করে, কমিউনিকেশন বিল্ড আপ করার ট্রাই করে বা ট্রেস রুট করার জন্য ব্যবহার করা হয়। অনেক সময় সার্ভার আপ আছে কি না সেটার জন্য টেস্ট করার জন্য পিং কমান্ড ব্যবহৃত হয়। পিং কমান্ড কী করে, সাধারণত এটা আইসিএমপি প্যাকেট সেন্ড করে এবং সার্ভার থেকে রেসপন্স নেয়। তো আমরা যদি বলি পিং, আমরা এখন পিং লিখলাম, কমান্ড দিলাম, তারপর হচ্ছে আমাদেরকে বলে দেওয়া লাগবে যে আমরা কোন ওয়েবসাইটে বা কোন আইপি অ্যাড্রেসে আমরা পিং করতে যাচ্ছি। আমরা পিং লিখে আইপি অ্যাড্রেসও দিতে পারবো, অথবা আমাদের ডিএনএস যে নেম আছে, ডোমেইন নেম সার্ভার থেকে যে google.com facebook.com এই নামগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমরা যদি পিং লিখে google.com লিখি তাহলে আমরা দেখি কি আসছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে প্যাকেট সেন্ড হচ্ছে। এখন এইটা তো অনবরত চলতেই থাকবে। আমরা এখন প্রোগ্রামটি স্টপ করবো কী করে, আমরা একটু আগে বলেছিলাম আমরা যদি কন্ট্রোল জেড চাপি তাহলে প্রোগ্রামটি এক্সিকিউট পজ হয়ে যাবে, আমরা যদি কন্ট্রোল সি চাপি তাহলে প্রোগ্রামটি টার্মিনেট হয়ে যাবে। আমরা কন্ট্রোল সি চাপলাম তাহলে প্রোগ্রামটি এক্সিকিউট বন্ধ হয়ে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি রেজাল্ট কি, 19টা প্যাকেট ট্রান্সমিট হয়েছে, 19টাই রিসিভ হয়েছে, 0 প্যাকেট লস। আমরা 19টা প্যাকেট পাঠিয়েছি, 19টাই রিসিভ করেছি, 0 প্যাকেট লস, অর্থাৎ সার্ভার আপ আছে এবং আমাদের যে আরও ডিটেল যে টাইম আছে, মিলি সেকেন্ডের যে হিসাবগুলো আছে, সার্ভার যে রেসপন্স, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন পিং লিখে আমরা আগের বা এখন যেরকম কন্ট্রোল সি দিয়ে অফ করলাম সেটা আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে নির্দিষ্ট পরিমাণে একটা প্যাকেট পাঠাইতে। তখন আমরা কী করবো, তখন আমরা আছে -c দিয়ে আর্গুমেন্ট দিয়ে আমরা বলে দিচ্ছি যে আমরা 3টা প্যাকেট পাঠাতে যাচ্ছি। তো পিং লিখে -c তারপর 3 লিখলাম যে 3টা প্যাকেট, হ্যাঁ, দেওয়ার পর আমরা আবার বলে দিলাম যে google.com।
এখন যদি আমরা দেখি তাহলে আমাদের আউটপুট কী আসবে, আমরা দেখব যে 3টা প্যাকেট পাঠানোর পরে প্রোগ্রামটি অটোমেটিকভাবে স্টপ হয়ে যাবে, যেহেতু আমরা আর্গুমেন্ট বা -c ব্যবহার করেছি এবং -c3। তাহলে এখানে 3টা প্যাকেট ট্রান্সমিট হয়েছে, 3টাই রিসিভ হয়েছে, 0 প্যাকেট লস। তো আমরা পিং কমান্ডটি বুঝলাম। তারপর আমরা wget কমান্ড, wget কমান্ডের সাহায্যে কোনো ফাইল বা ফোল্ডার বা কোনো প্রোগ্রাম আমরা ডাউনলোড করতে পারবো wget কমান্ড দিয়ে। এখন আমরা যদি সাপোজ wget ব্যবহার করলাম, তারপর হচ্ছে সাপোজ google.com/download, হ্যাঁ, download.pdf, আমরা এইখানে আমরা জানি না যে এখানে কোনো কিছু আছে কিনা, এখানে কোনো কিছু নেই। তো সাপোজ যে এইটা একটা লিঙ্ক www.google.com/download.pdf, এটা একটা লিঙ্ক। এখন যদি আমরা wget লিখে এই লিঙ্ক প্রেস করে যদি এন্টার চাপি তাহলে কী হবে, এখানে যে পিডিএফটি আছে সেটা স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো wget ব্যবহার করে আমরা লিঙ্ক থেকে কোনো কিছু ডাউনলোড করতে পারি। তো আজকে পার্ট 2 এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ফর এ লাভলি সেশন।